সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নতুন সরকার, যেটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার শপথ নিয়েছে আজ মূলত আমরা সে বিষয় নিয়ে কথা বলবো এবং সে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি রয়েছে, সরকার সামনের দিনে কীভাবে কাজ করবে, প্রত্যাশার জায়গাগুলি কী কী থাকবে, এই বিষয়ে আমরা আজকে খুঁটিনাটি কথা বলতে চাই। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি স্টুডিওতে এসেছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর রয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আমার বাদিকে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান জাতীয় পার্টি। এরপর রয়েছেন আবু রুশ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আপনার 4 জনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই কাজী ফিরোজ রশিদ আপনাকে দিয়ে। আপনার বর্ণাঢ্য রাজনীতি, অনেক 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 অভিজ্ঞতা, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিস্থিতি আপনি দেখলেন, সবশেষ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিলেন। আপনার বিশ্লেষণ জানতে চাই, আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আজকে যে শপথটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে 17 সদস্য শপথ, তাই না? জি, 15 মনে হলো, 15 জন, 3 জন নেবে আর কি, ওনারা ঢাকার বাইরে থাকার কারণে নিতে পারেনি। তাই মনে করি যে এরা অন্তর্বর্তীকালীন একটি সময় এরা পার করবে। এদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, কারণ আপনি দেখছেন সম্প্রতিকালে আমাদের দেশে যে এই যে একটা গণবিদ্রোহ হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, তারুণ্যের যে উত্থানটা আমরা ভাবতেও পারিনি। 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, তারপরে আমরা মনে করেছিলাম যে সমস্ত এই গত 15 বছরে সমস্ত বা তারও আগ থেকে আমাদের কোনো নির্বাচন ছিল না, অর্থাৎ কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাকসু ইলেকশন, এইগুলো কিন্তু আসল ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে, এগুলো আমাদের এইগুলো বন্ধ ছিল। ফলে ছাত্ররা কিন্তু একদম ঝিমে পড়েছিল। কে নেতা আমরা এটা বুঝতে পারি নাই। অর্থাৎ নেতৃত্বশীল একটি বিশাল গোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার তো কেউ নেই। ডাকসু থাকলে ডাকসু যা বলবে গোটা ছাত্র সমাজ তাই শুনতো, কলেজে ভিপি যা বলতো তাই শুনতো। কিন্তু পাকিস্তানের মানুষ যেটা ছিল, পরবর্তী সময় যেটা ছিল, কিন্তু এইগুলো সব বন্ধ ছিল। শুধুমাত্র হলে হলে বা কলেজে, ইউনিভার্সিটিতে যারা সরকার গঠন করে ছাত্রলীগ চালিয়ে গেছে, তাদের দৌলতে তারা দেখাইছে। এইরকম যে একটা বিপ্লব হঠাৎ করে হয়ে যাবে, এইটা কেউ ঘুরে ঘুরে চিন্তা করতে পারেনি। বহু আন্দোলন হয়েছে ছাত্রদের, নিরাপদ সড়ক অবরোধ আন্দোলন, তারপরে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, এটা নিয়েও কিন্তু হয়েছে এবং এটা একসময় বন্ধ হয়ে গেছে। এইবারও কিন্তু সেই একটা ছোট্ট আন্দোলন, এইটাকে একদম কেউ পাত্তাই দেয় নাই। 15 দিন পর্যন্ত তারা রোদে বৃষ্টিতে ভিজে রাস্তায় শুধু বলছে যে আমাদের আন্দোলনটা একদম একটি আন্দোলন, এসব মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো দলে কোনো ইন্ধন নাই, আমাদের যৌক্তিক আন্দোলনটাকে আপনি মেনে নেন। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনটা, যে আমরা বৈষম্যের থেকে বলতে চাই, সরকারকে কোনো পাত্তাই দেয় নাই। এবং সব থেকে মজার ব্যাপার, এই যে একটা রায়কে ঘিরে বিতর্কিত রায় যে বিচারপতিরা দিল, আমি 18 তারিখে একটা প্রেস কনফারেন্সে বললাম যে এই বিচারপতিদেরও একটি বিচার করা দরকার। এতগুলো যে প্রাণহানি ঘটেছে, তখন কিন্তু অত ঘটেনি, এর আগে 200-250 মারা গেছে। এই জন্য এই দায়িত্ব তাদেরও নিতে হবে ঘাড়ে। কারণ এই রায়টা যদি না দেয় তারা, এটা নির্বাহী আদেশ যেটা হইতে পারে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন সব আলাদা, সবার কাজ আলাদা। বিচারপতিরা এইটা একদমই নিয়ে তারা এই আন্দোলনটাকে উস্কিয়ে দিল এবং ছাত্ররা রাজপথে নামলো। এখন যে জিনিসটা হয়েছে দেশবাসীর সামনে ছাত্ররা দেখেছে, এবং যখন ছাত্ররা বুক পেতে গুলিগুলো নিল, তখন কিন্তু গোটা মানুষ বুঝতে পারছে না এদের হটানো যাবে না, কামান মেরে হটানো যাবে না। তখন মানুষ এদের পিছিয়ে এসে গেছে, গণবিদ্রোহ, গণবিপ্লব হয়ে গেছে। এই যে নতুন সরকারটা আসলো, এদের সামনে কিন্তু এখন অনেকগুলো কি কি চ্যালেঞ্জ আছে আপনার কাছে আসবো আমরা। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনার বক্তব্যটা। ওইটা বললে তো একটা বিরাট ক্যানভাস দিয়ে দিয়ে যাবে আমাকে। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বক্তব্য বহু কিছু হতে পারে, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। তো আমি প্রথম কথা বলবো যে আজকে তো শপথ অনুষ্ঠানে আমি ছিলাম।
আমার মনে হলো যে 15 জনের নাম ঘোষণা করা হয়েছে। একজন চাকমা ভদ্রলোক, আমি চিনি না তাকে, উনি আসেননি। 14 জন ছিলেন, এর মধ্যে একজন বা দুজনকে আমি চিনি না ভালো করে, আর বাকি সবগুলোকে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে মোটামুটি চিনি। এরা সবাই খুবই ভালো মানুষ, যোগ্য মানুষ, শিক্ষিত, ভালো বলতে যা বোঝায় আমি তাই বলছি, এবং কমিটেড। মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি বিচার করেন, মানে টেকেন টুগেদার, তাহলে এইটা অনেক বড় ভালো একটা ভালো গভর্নমেন্ট হয়েছে সেই অর্থে। আর সবার উপর তো ডক্টর ইউনূস আছেনই, তার সম্পর্কে বলার দরকার নেই। কিন্তু সমস্যা অনেক বড়, অন্যরা যত বড় তার চাইতে দৃশ্যত সমস্যা অনেক বড়। যেমন ধরুন প্রথম যে এই 2-3 দিন ধরে সরকার ছিল না, বাস্তবত ছিল না, সেই সময় আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। 15 বছরে আওয়ামী দুঃশাসন, নৃশংসতা, পুলিশের বর্বরতা, এই আয়নাঘর, সব কিছুগুলো মানুষ জানে। এগুলোর ফলে মানুষ এত বিষিয়ে ছিল, তাদের ভেতরে ভিতরে এক ধরনের প্রতিশোধ স্পৃহা এরকম তীব্র ছিল, সেগুলো ছড়িয়ে পড়েছে। এবং সেটার সাথে সাথে ঢুকেছে মতলববাজি, যারা ওই ঘর পোড়া দেখলে আলু পোড়া দিতে চায়, ওরকম লোকও ঢুকেছে। পরে বিষয়টা এমন হয়েছে যে থানাগুলো খালি হয়ে গেছে, পুলিশ ডিউটি করে স্ট্রাইক করেছে, মানে একটা হুলস্থুল অবস্থা, দেশটা টিকবে কি না এরকম অবস্থা যখন গেছে। সেই রকম সময়ে আজকে এই গভর্নমেন্ট ডিক্লেয়ার করা হলো। তার ফার্স্ট টাস্ক আমি মনে করি দেশটাকে স্ট্রেটন আপ করা, একটা পথে নিয়ে আসা, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এইটা মানে এইটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নয়, এইটা কেবলমাত্র মানে একজন জ্ঞানী লোকের কাজ। ইট ইজ বেসিক্যালি, আমি মনে করি এটার মধ্যে পলিটিক্স আছে অনেক, এবং এই পলিটিক্যালি সেটা বুঝতে পারবেন কতখানি সেটা আমি জানি না, কতখানি হ্যান্ডেল করতে পারবেন, বিকজ এদের পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড কিছু নেই। আবুরুস, যেখানে শেষ করলেন মাহমুদুর রহমান মান্না, ওখান থেকেই আপনার কাছে প্রশ্ন যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও তাদের সামনে আসলে চ্যালেঞ্জগুলি কি হতে পারে? রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকুক, এটা আসলে কি হয়েছে, পরিবর্তনটা হয়েছে একটা বিপ্লব, এটা একটা ফরাসি বিপ্লবের মতো বিপ্লব। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। বিএনপি গত 15 বছর বা অন্যান্য বিরোধী দলগুলো প্রচুর চেষ্টা করেছে, তারা অনেক রক্ত দিয়েছে, তাদের গুম খুন অনেক হয়েছে, কিন্তু তারা আসলে পারেনি সরকারকে পরিবর্তন করতে। তার কারণ একটি ফ্যাসিবাদী সরকারকে এরকম, যেখানে সমস্ত বাহিনী, সমস্ত সংস্থা, সমস্ত প্রশাসনকে একদম ক্যাডার ভিত্তিকভাবে মানে এরকম মানে দলীয়করণ করে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যে এটাকে পরিবর্তন করা সম্ভব হচ্ছিল না, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল না, একটা বৈপ্লবিক পরিবর্তন। তো আপনি সেখানে সব রাজনৈতিক নেতৃত্ব আসলে আশা করা যায়ও না। তখন এখানে যেই জিনিসটা সামনে আসবে, সবচেয়ে বড় সমস্যাটা হবে এই যে আজকে ভার্চুয়ালি আমাদের দেশে কোনো পুলিশ নেই বলতে গেলে, এবং কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশের যে এসবি, ডিবি, সিআইডি, সিটিটিসি, এইগুলো সব অকার্যকর। এই সমস্ত মানে বেশিরভাগ অফিসার বা ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছেন বা পলাতক অবস্থায় আছেন, যদিও একজন আইজি নিয়োগ করা হয়েছে। কিন্তু পুলিশদেরকে যেভাবে বিতর্কিত করা হয়েছে গত 15 বছর থেকে, সভাপতি পুলিশদের উপরে মানুষের ক্ষোভ গিয়েছে। এখন পুলিশ নেই, থানাগুলো ম্যান করছে কিছু আনসার, কিছু এগুলো দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসাররা এবং ছাত্ররা। তো এই যে পুলিশ ব্যবস্থাপনাটাকে নতুনভাবে সাজানো, বিশেষ করে এখানে লক্ষ্য করার বিষয় যে আগের মতো করে যদি আপনি পুলিশকে সাজান তাহলে হবে না। আমরা কি দেখে এসেছি যে পুলিশের মধ্যে অমানবিকতা বোধটা অনেক বেশি মানবিক বোধের চেয়ে। পুলিশকে কখনো ওই ট্রেনিংটা দেওয়া হয়নি যে মব কন্ট্রোল করতে গেলে এভাবে গুলি করতে হয় না, এভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় না। সুতরাং আমাদেরকে যে এইভাবে পুলিশদের মানবিকভাবে পরিবর্তন করা, তাদের ট্রেনিংয়ে পরিবর্তন করা, এটা তো একটা আছেই। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত পুলিশ বা পুলিশের কর্মকর্তা বা এই ধরনের লোকেরা যারা এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করেছেন, মানুষকে, এই বাচ্চাদেরকে হত্যা করেছেন, গণহত্যা চালিয়েছেন, তাদেরকে তো স্ক্রিনিং করতে হবে। এবং ক্যাডার ভিত্তিকভাবে যারা এসছেন, যারা একদম দলবাজি করতে এই পুলিশে ঢুকেছেন, যে একটা বিশেষ জেলার বা অন্য, তাদেরকে তো আপনাকে বাদ দিতে হবে, কিন্তু সেখানে আনবেন কাদেরকে সেগুলোও তো দেখতে হবে। একেবারে এই বিষয়টা আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো, কিভাবে কোন প্রক্রিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি জনবান্ধব করা যায়। আমরা রুমিন ফারহানার কাছে বিরতির আগে যেতে চাই প্রত্যাশার জায়গা থেকে। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকারটি হয়েছে তার কাছে আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, অনেক বেশি। এ কারণে যে এই সরকারটি গঠিত হয়েছে দীর্ঘ 15 বছরের একটা নিপীড়নমূলক সরকার, একটি
ফ্যাসিবাদী সরকার, যাকে আসলে হঠাতে গিয়ে আমরা বহু প্রাণ হারিয়েছি, আমাদের বহু মানুষকে গুম করা হয়েছে, আয়না ঘরের মতন 10 ফুট বাই 12 ফুট একটা ঘরে বছরের পর বছর কিছু মানুষকে আটকে রাখা হয়েছে নানানভাবে নির্যাতনের পর যখন একটি গণ অভ্যুত্থান হলো, তারপরের এই সরকারের একটা অবিশ্বাস্য পতন এবং তারপরে এই সরকার গঠিত হওয়া। এই সরকারকে ঘিরে আসলে স্বপ্নের উচ্চতাটা অনেক বেশি এই কারণেই যে এই সরকারের কেন্দ্রে আছেন যিনি বাংলাদেশের মুখ সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি আসলে, আমরা তো খুব ছোট পরিসরে আমাদের চলাফেরা, আমরা ঠিক ওনার ব্যাপ্তিটা বা ওনার উচ্চতাটা আসলে আমরা কতদূর বুঝতে পারছি এটাও একটা প্রশ্ন। কারণ গত কয়েক বছর ওনার উপরে যে ধরনের নির্যাতন, নিপীড়ন, হিউমিলিয়েশন হয়েছে, দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড, দ্যাট ইজ আনহার্ড অফ। এবং সারা বিশ্ব যে মানুষটিকে বরণ করেছে, সারা বিশ্ব যে মানুষটিকে সম্মান দিয়েছে, সেই মানুষটিকে নানান কদর্যতার মধ্যে দিয়ে গত কয়েক বছর যেতে হয়েছে। এবং আমরা তার যেই পরিষদ গঠিত হয়েছে, তার যে অ্যাডভাইজার্স যারা আছেন, তাদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতা আছে এবং তারা অত্যন্ত চমৎকার মানুষ। তাদের ব্যাপারে আমি একটা কথাই বলতে পারি যে যার যার ক্ষেত্রে প্রত্যেকেই এক একজন নক্ষত্র। তাদের কারোরই সেই অর্থে কোনো দলীয় পরিচয় নাই, তাদের কারোরই সেই অর্থে কোনো রাজনৈতিক পরিচয় নাই, যে কথাটি আমাদের আলোচনায় উঠে এসছে। সুতরাং কেউ কেউ প্রশ্ন রাখতেই পারেন যে তারা এই পলিটিক্যাল সিচুয়েশন আসলে কতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আমি বিশ্বাস রাখতে চাই, কারণ আমি না আসলে যখন এই কোটা মুভমেন্টটি খুব পিকে, খুব চরমে গেছে, অনেকগুলো প্রাণহানি হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে আহত হয়েছেন, হাসপাতালগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, তখন আমি কিন্তু যুক্ত হয়েছিলাম পথের ছাত্রদের সাথে। সেখানে আমি ফরিদা আপাকে দেখেছি আমার সাথে, সেখানে আমি শারমিন মোর্শেদ আপাকে পেয়েছি, সেখানে আমি আরিফ স্যারকে পেয়েছি, হাসান আরিফ স্যার। কারণ আমার বাসায় যেদিন হামলা হলো সেদিন সকালে হাসান আরিফ স্যার হেঁটে চলে এসছেন আমার বাসায়, আমার সাথে মানে একজন পিতার স্নেহ বা মানে শক্ত করে আমার হাত ধরা যে উই আর দেয়ার উইথ ইউ। বিকেলে আবার মানে দুপুরে চলে এসছেন শারমিন আপা। মানে এই যে নানান ঝুঁকি, নানান ভয়, সেই সময়টা আসলে খুব অনিশ্চিত। 3 তারিখ 4 তারিখ ভীষণ অনিশ্চিত একটা সময়, 5 তারিখ দুপুর পর্যন্ত খুবই টালমাটাল অবস্থা। সেই সময় যে মানুষগুলো সাহস নিয়ে পথে নেমেছেন, সাহস নিয়ে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছেন, সাহস নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন, তাদের সাহসিকতা, তাদের প্রুডেন্স নিয়ে আসলে প্রশ্ন করবার। আমরা এই জায়গায় আপনার কাছে আবার আসবো। আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। কাজী ফিরোজ রশিদ, আপনি বিরতির আগে নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলেন, সে বিষয়টি জানতে চাই। ধন্যবাদ। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি ঘটানোর চেষ্টা হচ্ছে। ডাকাতি বলে সন্ধ্যার পরেই তারা নামতেছে দল বেঁধে এবং একটা জায়গায় ঢুকতেছে, হইচই করে যা যা পারতেছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে অস্ত্র আছে, যে সমস্ত পুলিশের অস্ত্র ছেড়ে দিচ্ছিল পুলিশ, এগুলো তাদের হাতে পড়ে গেছে। এবং নরসিংদী থানা এই থেকে জেলখানা থেকে যে অস্ত্রগুলো নিয়েছিল, অস্ত্র তো সব উদ্ধার হয় নাই, বিভিন্ন জায়গা থেকে পুলিশের অস্ত্র বেশি। এই অস্ত্র দিয়ে এখন তারা নামছে ডাকাতি করতে। অতএব এই ডাকাতি বন্ধ করতে হবে এক্ষুনি। আর্মি ডিপ্লয় আছে, এর মধ্যে যদি আরও দরকার হয় র্যাবের কাজটা কি। এর আগে আমরা দেখছি যে শুধু আন্দোলন প্রতিহত করার জন্য তারা বিগত 2 সপ্তাহকে ঘুম নেই। পুলিশরা তো তারা কর্মবিরতি গেছে, টায়ার্ড হয়ে পড়ছে, মেরে মেরে আর গুলি ছিল না, এবং এখন তারা ক্লান্ত। এত মানুষ মরছে এবং এত মানসিক অত্যাচার করছে, এখন তাদের বেরিয়ে আসতে হবে। পুলিশদের কথা ছিল যে তারা তো এখন তাদেরকে কমান্ড করছে তো বড় অফিসাররা, তারা কিন্তু পর্দার আড়ালে চলে গেছে, অনেকে দেশ ত্যাগ করছে। এখন আইন শৃঙ্খলাকে যদি আমরা এই মুহূর্তে আমাদের আয়ত্তের মধ্যে না আনতে পারি, এটা কিন্তু আরেকটা প্রবলেম হবে। সমস্ত এখানে সবাই আছেন যে একটা বিপ্লব যখন হয়,
পরবর্তী সময় কিন্তু একটা প্রতি বিপ্লবের দিকে আবার দেশ যায়। এটি কিন্তু আরও মারাত্মক। বিপ্লব করে একটা করা, অ্যাচিভমেন্ট করা যত অনেক কঠিন, অনেক রক্ত ঝরতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক দিনের ত্যাগ তেতিকা। আমরা দেখলাম যে কত প্রাণ গেল, 700-800 মানুষের জীবন গেছে, কয়েক হাজার লোক পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য। এরা কিন্তু কোনো মন্ত্রী এমপি হইতে চায় নাই, উপদেষ্টা হইতে চায় নাই। তারা এটা কী চেয়েছিল যে আমাদের ন্যায্য অধিকার, যার জন্য স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই অধিকার বঞ্চিত মানুষরা যখন রাস্তায় নেমে এলো, তাদের উপর অকথ্য নির্যাতন হইল। এখন যদি আমরা তাদেরকে একটু স্বস্তি না দিতে পারি, শান্তি না দিতে পারি, তাহলে এতগুলো মানুষ মারা গেল ওরা কিসের জন্য? এই জন্য এখন এই মুহূর্তে দরকার সমস্ত শক্তি রাষ্ট্রের ব্যয় করতে হবে, আইন শৃঙ্খলাকে এই মুহূর্তে আয়ত্তের মধ্যে আনতে হবে। জনগণের মধ্যে এই প্রত্যাশা পূরণ করতে হবে যে আমরা যথেষ্ট তোমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরে হ্যাঁ, যারা এই সমস্ত জন্য দায়ী তাদেরকে এক এক করে বেছে আনতে হবে, সব থেকে সংস্কার করতে হবে। চ্যালেঞ্জ তো অনেক। এই যে সর্বত্র দলীয়করণ হয়েছে, প্রথম ধরতে হবে বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ রাজনৈতিক তাদের মতাদর্শের বিরোধী যারা আছে, বিরোধী শক্তিকে দমন করার জন্য ব্যবহার করা হয়েছে। এবং সর্বোচ্চ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, তারা মনে হইল যে তারা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। যেভাবে কথাবার্তা বলছে এটা ঠিক না। অনেকবার বলছি ওরা কন্টেম করবে, আমি যে বলবো না, আমি তো বলছি, অস্বীকারের কিছু নেই। এই দেশটা কি আপনাদের জন্য স্বাধীন করছিলাম? আপনারা এই সমস্ত করবেন? এই নিরীহ ছাত্ররা যে এতগুলো লোক মারা গেল, এত মানুষের জীবন হইল, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হল কিসের জন্য? একটা বিতর্কিত রায়ের জন্য। রায় কে আপনাকে দিতে বলছিল? ও আইনমন্ত্রী কোনদিন ছাত্র রাজনীতি করছে? অর্থাৎ কতগুলো অপদার্থ লোকটা এখানে নিয়ে বসাইয়া, আরেকজন ছিল আরাফাত, তার বক্তব্য একটা এমনভাবে জ্বালা ধরিল, বললো কি যে এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা তার 1% আমরা ক্ষয় করে নেই, তাইতেই এত লোক মরতেছে। আর যদি সব ক্ষয় করি, এই আন্দোলন তো কয়েক মিনিটের ব্যাপার আমাদের থামাই দেওয়া। অর্থাৎ তারা কামান বন্দুক সব মারবে। তখন বললো কি যে আপনাদের কত গুলি আছে আনেন, আমরা গুলি বুক পিটতে দেবো, আমরা পিটাবো না, নিয়ে আসেন আপনার ক্যান্টনমেন্ট, সব থানা, আমরা দাঁড়িয়ে আছি। 100 কোটি মানুষের মধ্যে লড়বেন? দামাস্ত সমস্ত শক্তি পারে নাই। এখন আমাদের সব থেকে বড় করতে হবে। প্রত্যাশা তো মানুষ অনেক, কিন্তু এই যে সব জায়গায় দলীয়করণ, যেমন ধরেন কমিশন, এই দুর্নীতি দমন কমিশন, মানে এটা হচ্ছে কি ওনাদের বিরুদ্ধে যে রাজনীতি আছে তাদের দমন করা একটা কমিশন। আমি 2টা কথা টকশো করছি, 2টা মামলা দিয়েছি। কি মামলা? দুর্নীতি দমন কমিশনের মামলা। সেই মামলায় রুল অ্যাবসলিউট করছে, তার জাজমেন্ট আজকে 4.5 বছর দেয় না আমাকে। রুল অ্যাবসলিউট করছে বিচারপতি নজরুল ইসলাম, ভালো চেনেন, এবং সেখানে দুদকে আইনজীবী ছিল। 2 দিন হয়েছে, সেই রুলটা আজ পর্যন্ত আমি তার অর্ডারটা পাইনি। দেখা দুদক যে আবার করছে চার্জশিট, আমি তার বিরুদ্ধে কন্টেম্প করছি যে তুমি এটা রুল অ্যাবসলিউট করার মতো চার্জশিট করতে পারো না। কিন্তু সেইটারও কিন্তু পাঠার হিয়ারিং হয়ে রয়েছে, কিন্তু করে না। অর্থাৎ এই আইন ব্যবস্থা যদি, বিচার ব্যবস্থাকে যদি আমরা না করতে পারি, সংযুক্ত না করতে পারি, তাহলে দেশে কোনো ভবিষ্যৎ নাই। মানুষের শেষ ভরসার জায়গা তো একটা বিচারালয়। দেখেন একজনকে বিচারে কিন্তু বেল দেয় নাই, একদিনে 22,000 বেল দেয় কীভাবে? কোন আইনে আছে? সব মাফ করে দিল একদিনে। খালেদা জিয়াকে মাফ করে দিল, এত বলে শুনলাম যে উনি এত অন্যায় করছে, অপরাধ করছে, একদিনে উনি সব খুব কুস্তুর খালাস হয়ে গেল। ঠেলার নাম বাবাজি। এই তো আমাদের বিচার বিভাগ। অর্থাৎ এদের উপর মানুষের কোনো আস্থা নেই, ধ্বংস হয়ে গেছে। এই যে ধ্বংসের হাত থেকে আপনি রক্ষা করবেন কেমনে? এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনটা আছে, তাদের মানবাধিকার সম্পর্কে কোনো আইডিয়াই নাই যে কোথায় একটা কথা বললো না। এই যে কচি কচি বাচ্চাদের বুকের উপর গুলি চালাইলো, মানবাধিকার কমিশনের কোনো একটা সংবাদ সম্মেলন করলো না যে এইটা বন্ধ করেন। তো এইগুলো রাখার দরকারটা কি পড়ছে? আরেকটা আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, 3 বারে ভদ্রলোকরা এই একই জায়গায় রাখছে। যত 50 শেয়ারগুলো কোম্পানি আইন না এখানে দিয়ে মানুষকে একদম ফকির বানাই দিচ্ছে। এরও বিচারের আওতা আনতে হবে। জি, মোহাম্মদ রহমান মান্না, প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে আপনার কাছে জানতে চাই। মানে আইন শৃঙ্খলার কথা, আইন শৃঙ্খলা সহ চ্যালেঞ্জের মধ্যে সেটা আছে। আমি দুটো মিলিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে ধরেন
এই যে আইন শৃঙ্খলার কথা উঠলো না, একটু আগে আপনি কোথা থেকে একটা ফোন পেলেন বা আমরা নিজেরা কথা বলছিলাম, ঢাকা শহরের কথাও আজকে আবার ডাকাতি শুরু হয়েছে, কালকে রাত্রে তো 2-3 জায়গাতে হয়েছে, এবং এটা গ্যাংয়ের মতো, মানে এক জায়গা থেকে শুরু করছে, পুরা এলাকাতে ডাকাতি করছে, আরেক জায়গাতে তাই করছে, এবং ধারাবাহিকভাবে। আমি বলছি আপনি যদি এটা থামাতে চান, আর্মি অ্যাকশন দিয়ে তো আর পারবেন না, আর্মিতে ছাত্রদের থামাতে পারেননি, আর্মি দিয়ে ইন্টারনাল ডিসিপ্লিন আপনি করতে পারেন না, এটার জন্য আপনার পুলিশ লাগবে। আপনার পুলিশের তো এই অবস্থা, হু ইজ গোয়িং টু টেক কেয়ার অফ দ্যাট? আপনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল ঘোষণা করেছেন, আমি যতদূর জানি, আপনারাও কি জানি কিনা জানি না, এখন পর্যন্ত হোমের দায়িত্ব কে পেয়েছেন, মানে দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হয় নাই। অনেক প্রম্পটলি জিনিসগুলো করা দরকার, কারণ এই যে দেখেন আয়নাঘরের এত স্টোরি বেরোলো না, কী করেছে, ডিজিএফআই করেছে। আপনি পুলিশে অনেক চেঞ্জ করেছেন, এজেন্সিতে বেশ কিছু চেঞ্জ করেছেন, ডিজিএফআই কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এটার মানে কি? তার মানে হচ্ছে যে যারা এগুলো করবেন কোনো সুস্পষ্ট দায়িত্ব নেই, এগুলোর কারণে হতে পারে। সো আপনাকে এখানে ধরতে হবে, প্রত্যেকটা ঘটনা ধরে তার গভীরে প্রবেশ করে সেটা যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন, ডিল করতে পারেন। ওই আওয়ামী লীগ আমলের মধ্যে ছিল না, কিছু হলেই জামাত শিবির করেছে এগুলো বলছেন, এরকম না। এখন কি হয়েছে, হিন্দু ঘর বাড়ি আক্রমণ হয়েছে, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। কীভাবে হচ্ছে এখন আপনি জামাত শিবির বলতে পারবেন না। হিন্দুদের মন্দির গিয়ে পাহারা দিচ্ছে, অনেকে বলছেন জামাত করে, আমি জানি জামাত করে কিনা, কিন্তু ওই রকম চেহারা টুপি পায়জামা পাঞ্জাবি পরে পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্র হলো, যেটাই বলে, ওই মাদ্রাসার ছাত্রদেরও তো কতগুলি করে মেরে ফেললেন। আমি বলছি যে এইটাকে মানে ট্যাকল করবার জন্য আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহার করবেন, সোশ্যাল ফোর্সে ব্যবহার করতে হবে, এবং সব মিলে যত ধরনের কাহিনী হয়েছে, এখন তো দখলদারিত্ব হচ্ছে বহু জায়গাতে। মানে এইটা বিএনপির দোকান ছিল, দোকান নেব, আওয়ামী লীগের দোকান ছিল, এটা নেব। আওয়ামী লীগ তো নাই ওই লোক, ওই ব্যবসা হয়তো তার কয়েকদিন হচ্ছে না, জায়গা দখল হচ্ছে, অন্য জায়গায় ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সবগুলোই কন্ট্রোল করবার জন্য আপনার ওই ব্যবস্থা করতে হবে। এটার জন্য একই সাথে আপনাকে বিচার ব্যবস্থা নিয়ে আসতে হবে। বিচার ব্যবস্থা এখন কী করবেন? ছাত্ররা আলটিমেটাম দিয়েছে, বিচারপতি সব পদত্যাগ করো। প্রথম কথা হচ্ছে যে ধরেন আমরা এটাকে বিপ্লব বলছি, বিপ্লবের মধ্যে অনেক কিছুই জায়েজ হয়, সেগুলো বলছি, কিন্তু আসলে ছাত্ররা বলবে আর বিচারপতি পদত্যাগ করবেন, এটার চাইতে এখন গভর্নমেন্ট যেহেতু আসছে, তাহলে গভর্নমেন্ট বলবে কীরকম করে এই বিচার বিভাগকে তারা সাজাবে, যাতে তারা অপরাধীদেরকে একটা ব্যবস্থা করতে পারে। সামগ্রিকভাবে এটা একটা যেরকম চ্যালেঞ্জ, এর সাথে সাথে আমি বলছি চ্যালেঞ্জ অনেক রকম আছে। যেহেতু আপনি চ্যালেঞ্জ অন্যগুলোর কথা বলে, সেই চ্যালেঞ্জটা কীরকম? ধরেন আজ আমরা সবাই এক বাক্যে সরকারকে সমর্থন করছি, কালও হয়তো করব, পরশু হয়তো কিছু বিষয়ে আমার মনে হবে না আমার নিজের এই কথা তো থাকতে পারে, তো আমাদের নিজেদের কথা আমরা কিছু কিছু তো বলেছি। এমন না যে আমরা সবাই মিলে একই কথা বলছি, এমনও না। সরকার তো তার টার্মস অফ রেফারেন্স কিছু বলেনি। এই সরকারটা কতদিনের জন্য আসছে, এই সরকারে যারা যারা আছে তাদের ক্যারেক্টার কী হবে, তারা পলিটিক্সের ব্যাপারটা কীরকম করে করবেন, পার্টিগুলোকে কেমন অ্যালাউ করবেন, ওই জায়গাতেও কিন্তু দেখবে যে পার্টিগুলো এক রকম কথাবার্তা বলবে। এটা আজকেরই চ্যালেঞ্জ নয়, কিন্তু এই চ্যালেঞ্জ ইতিমধ্যেই সারফেসড হয়েছে। আমার মনে হয় ডিটেল বলবার দরকার নেই, এটা আমরা সবাই বুঝি। আমি এখনও মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে সমস্যাটা মোকাবেলা করতে হবে, এবং সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতাও করতে হবে। কিন্তু সহযোগিতা কিন্তু কখনোই আনকোয়েশ্চেন্ড হয় না। আমি যে সহযোগিতা করব, আপনি সহযোগিতা নেবার যোগ্যতা পাননি, আপনি সহযোগিতা করবো কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই লাইনে সহযোগিতার চেয়ে ওই লাইনে করলে ভালো হয়, অথবা আপনি যেরকম করে চাইছেন এটা এরকম নয়, অন্যভাবে চাইলে ভালো হয়। এটার জন্য একটা ইন্টারেকশন দরকার। যদিও ওনারা বলেছেন, আজকে ওখানে তো 2জন ছাত্র প্রতিনিধি তারা শপথ দিয়েছেন, তারপরে আমাদের সাথে প্রায় সবাই কার্টসি করার জন্য আসছিলেন। তো সেইখানে আমরা এই কথা বলেছিলাম যে কই তোমরা তো কথাবার্তা বলবে বলে, তখন হ্যাঁ কথা বলবো। তো এখন ছাত্ররা কথা বললেই হবে না, এই সরকারকেও এক্সটেন্সিভ ডিসকোর্সে যেতে হবে, এবং সেটা যেরকম পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ান যারা আছে তাদের বলছি, একইভাবে বিজনেস পিপল বলেন, তারপরে এই সোশ্যাল অর্গানাইজেশনে যারা আছে তাদের বলেন, মিলে এরকম একটা জিনিস লাগবে যাতে সবাই মিলে মনে করতে পারে রিয়েলি যে স্লোগানটা দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের স্লোগানটা সবাই মিলে আনতে পারি। ওই রকম একটা মানে লক্ষ্যাভিমুখী আদর্শ ভিত্তিক, অথবা আমি রাজনীতি করে আমি মনে করি রাজনীতি ইজ দি কমান্ডার ইন দি সোসাইটি। আপনি যদি মনে করেন এটা রাজনীতি নেই, রাজনীতি ছাড়া আমরা তো অর্গানিক মুভমেন্ট করতে পারি, রাজনৈতিক দল নেই, তবু তো সেটা হচ্ছে যেরকম শ্রীলঙ্কায় পরিণতি তো দেখেছেন শেষ পর্যন্ত কি একই রকম পরিণতি আপনি মানে
আরব বসন্তগুলো সম্পর্কেও বলতে পারেন। এটা হয়তো অনেক ডিস্ট্যান্ট ব্যাপার হচ্ছে, এখনই হচ্ছে না, এখনই আপনার ল ইয়ে হচ্ছে, কিন্তু 3 দিন পরেই আপনি দেখবেন যে ইকোনমিতে টান ধরেছে, তখন আপনাকে আবার ওইটা ভাবতে হবে। 4th দিন দেখবেন হয়তো যে আরেকটা পলিটিক্যাল প্রবলেম আসছে, একটা কোয়েশ্চেন আসছে। এই সব কিছুকে স্কোয়ারলি ফেস করবার জন্যই যত বেশি সম্ভব একটা ন্যাশনাল ডিসকোর্স ইজ এ মাস্ট নাও। এখন থেকে শুরু করতে যদি না পারেন তাহলে আপনি এই জিনিসগুলো সমাধান করতে পারবেন না। আবুল মাহমুদুর রহমান মান্না বিরতির সময় একটা ফোনের কথা বলছিলেন, আমাদের এক বোন ফোন করে জানালেন সেন্ট্রাল রোডে মসজিদ থেকে মাইকিং হচ্ছে, বারবার মাইকিং হচ্ছে, ডাকাতি, এবং এর আগে মোহাম্মদপুরে, আমরা মিরপুরে, উত্তরায়, বিভিন্ন জায়গায় একই জিনিস। আমরা গণমাধ্যমে কাজ করি, ফলে আমাদের কাছে প্রচুর ফোন আসে, রাত হলেই, যত রাত বাড়ে তত দল বেঁধে ডাকাতির ঘটনাগুলো আসছে। এর সমাধানটা আসলে আপনার কাছে একটু জানতে চাই। আমার কাছে কিছু কালকে যে উত্তরায় বা মিরপুরে, তারপর মানিকদিতে যে ঘটনা ঘটেছে, যে আমি আপনাদের স্ক্রিনে একটু দর্শকরা দেখুন, এই ধরনের অস্ত্র নিয়ে নেমেছে। আচ্ছা, এই ছেলেগুলোকে পরে আর্মি ধরেছে, আর্মি গিয়েছে ওখানে ধরেছে, এই যে আর্মি ধরে বেঁধে রেখেছে, দেখা যাচ্ছে দেখা যাবে না। এই ছেলেপেলেগুলোকেই এই কাদের সাহেবরা, নানক আজম সাহেবরা নামিয়েছিল ছাত্রদের বিরুদ্ধে, বিভিন্ন কিরিজ দিয়ে, রামদা দিয়ে, অস্ত্র দিয়ে নামিয়েছিল। এরা কি চলে গেছে আপনি মনে করেন? এরা আছে না এক এক জায়গায়, তারা তো নামবে। আর পুলিশের মধ্যে যারা ছিল, যারা গুলি করেছে, তারাও কি মনে করেছেন সব মরে গেছে বা চলে গেছে? তারাও বিভিন্ন জায়গা থেকে পেলে উস্কানি দিতে পারে, আপনাকে এটাও মাথায় রাখতে হবে। এরা এত সাধু মানে সন্ন্যাসী এখনো সেজে বসেনি, তারা একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করবে। এবং আর্মি যেভাবে ডিপ্লয়েড হয়েছে, আর্মির পক্ষে আপনি যদি একটা দেখেন, যেটা মান্না ভাই বললেন যে গত কয়েকদিনে তো এরকম একটা সরকার ছিল না, আর্মিকে কি পরিমাণ হারকুলিয়ান টাস্ক মানে তাকে মোকাবেলা করতে হচ্ছে, এটা একবার দেখেন, চিন্তা করে দেখেন। তো হঠাৎ করে তাদের উপরে এসে এরকম একটা দায়িত্ব করেছে যেটা তাদের কখনো অ্যান্টিসিপেট করেনি তারা, যেখানে পুলিশ নন এক্সিস্টেন্ট হয়ে গেছে, তারপরে অন্যান্য বাহিনীগুলো এরকম হয়ে গেছে। তাদেরকে এখন আপনাকে গত 3 দিন থেকে সরকার কিভাবে দেশটা চলবে, ট্রেজারি কিভাবে চলবে, বাংলাদেশ ব্যাংক, এগুলো সব নিয়ন্ত্রণ করতে হয়েছে। তারপরে আপনার আইন শৃঙ্খলা, আর্মি কিন্তু প্রতি রাত্রে পেট্রোলিংয়ে বেরোচ্ছে। আমি যেহেতু মানে সেনাবাহিনীতে ছিলাম আগে, এবং বর্তমান সেনাপ্রধান আমার মানে কোর্স ম্যাটার কি, আমি সেই হিসেবেই বলছি, আমি সাংবাদিক হিসেবেই বলছি যে এই যে আর্মি যেখানে যাচ্ছে, পেট্রোলিং করতে যাচ্ছে, এবং তারা রাত্রেবেলা এই অপারেশনে বের হচ্ছে। কালকে মানিকদিতে এবং মিরপুরে যে ঘটনাগুলো ঘটেছে, আর্মি ওখানে কাজ করছিল এরকম অপরাধীগুলো ধরার জন্য। তো সেখানে হয় কি, তারা ফায়ার করে, আর্মি তখন পাল্টা ফায়ার করে। সাধারণ মানুষ আবার মনে করে কি, এমন ঘটনা ঘটেছে, তারা হরকায় যে এখানে একটা অনিশ্চিত পরিস্থিতি, তাদের দোষ দেওয়া যায় না। তারা গিয়ে মসজিদে বলা শুরু করে দেয় ডাকাত পড়েছে। তখন আবার হয় কি, আর্মির দলগুলোকে এখন লোকজন তো বেরিয়ে আসে, ওরা ওর মধ্যে মিশে যায়, তখন এই মানে ইয়েরা আর কি, সন্ত্রাসীরা, তখন আবার পিছিয়ে আসতে হয়। তো তার মধ্যে এরা কালকে এগুলোকে ধরেছে। আজকে পেট্রোলিং আমার জানা মতে বসিলা, মোহাম্মদ এই আপনার মিরপুর বা এইসব জায়গায় তারা বেরিয়েছে, এমনকি সাজাওয়াজানও নেমেছে। এখন কিছু এরকম ঘটনা তো একটা এরকম মানে ঘটনার পরে, বিপ্লবের পরে বলেন বা সবকিছুর পরে, আপনার যখন এরশাদের পতন হয়েছে, তখন কিন্তু পুলিশ ছিল, পুলিশ কিন্তু মানে চলে যায়নি, তখন কিন্তু কেউ এরকম করে সব মানে গণহারে পালিয়ে যায় বা হারিয়ে যায় নাই। তখন তারপরেও কিন্তু তখন অনেক ঘটনা ঘটেছে এরকম। 71 সালে মুক্তিযুদ্ধের পরে, স্বাধীন হওয়ার পরে, আমি তখন ঢাকায় ছিলাম, আমার বয়স তখন 5.5-6 মতো, তো তখনও তো এরকম ঘটনা ঘটেছে অনেক। এগুলো কিছুদিন ঘটবে। কেবল আজকে সরকারটা গঠিত হয়েছে, আপনাকে দেখতে হবে আজকে কেবল সরকারটা গঠিত হয়েছে, তারপরে এটাকে কতগুলা জিনিস ঠিক করতে হবে। এখন এরকম ঘটনা তো আস্তে আস্তে কমবে, আপনি কি চাইলেই একবারে কমাতে পারবেন? আর আর্মি তো পুলিশিং কাজের জন্য ট্রেন না, আর্মি কখনো এটা তারা সেভাবে পারে না। তারা যেটা পারে পেট্রোলিং করে, যে এভাবে কিছু ধরে, লোকজনের সহযোগিতা ধরে তারা করতে পারে। এখন এটা একটু সময় দিতে হবে। ধরেন আনসার বাহিনীকে তারা নামিয়েছে, হয়তো আরো বেশি নামাবে। এখন তারাও তো নির্দেশনা পাচ্ছিল না। আপনি 3 বাহিনী প্রধানকে ধরেন, তাদের কি কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা ছিল যে আমি এইটা ডিসিশন নিব? সেটা করার না। আজকে থেকে সেটা হয়তো প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা দিতে পারবেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা হবে তিনি দিতে পারবেন, তারপরে না এরা কাজ করবে, তার আগে তো করতে পারবে না। এই টাইমটা তো দিতে হবে আপনার। আজকে সবচেয়ে বড় কথাটা হচ্ছে, একটু ভাবেন তো, গত 16টা বছর পরে এদেশে একটা ক্রূর স্বৈরশাসক নেই। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুন। ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো কত মানুষ হারিয়ে গেছে, আয়না ঘরে কত মানুষকে রাখা হয়েছে, কত অপরাধ সংগঠিত হয়েছে, পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে।
আপনি মানুষকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাসার পাশে থানা, আমি এবার দেখেছি, নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি, এই যে বাচ্চা ছেলেগুলোকে রাত্রে নিয়ে এসে ঢুকাচ্ছে ঘরে, মানে আপনার ইয়ের মধ্যে, ওদের বাবা মা ছুটে এসে কান্নাকাটি করছে, পরের দিন নিয়ে আসে আমার বাসার সামনে মেলা বসে গেছে, কান্নার হাট, আমি সহ্য করতে পারছিলাম না। আপনি একবার চিন্তা করুন, এটার থেকে আপনি বেরিয়ে এসছেন তো অন্তত পক্ষে। এই যে আজকে আমি আপনাদের তো আগেও টক শোতে এসেছি, আমি অন্যান্য টেলিভিশনেও তো যেতাম, বা আমি তো একজন সাংবাদিক। আমি গত 15টা বছর আমি যখনই আমি বলি যে আমি একটা পত্রিকা একবার একটা কলাম লিখলাম 13 সালের দিকে, তখন আমারই একজন বন্ধু ডিজিডিজিএফ এর প্রধান, আমারই কোর্সমেট, আমাকে ডেকে অকথ্য ভাষাতে বকাবকি করলো, বলে তোর ছেলে মেয়ে নাই, মানে আমাকে হুমকি দেওয়া। এখন তো সেটা করতে হবে না আপনাকে, এইটুক শান্তিটা মনের মধ্যে রাখুন। আমি তো নিঃশ্বাসটা নিতে পারি। আগে আমার স্ত্রীর সাথে কথা বলতে গেলেও আমাকে চিন্তা করতে হতো, আমি কি বলছি সেটা আবার টেপ হচ্ছে, সেটা আবার সার্ভেল করছে, এই যে এনটিএমসিতে করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় করছে, কি কোনটাকে কি ব্যাখ্যা করছে। আপনি জর্জ অরওয়েলের 1984 উপন্যাসটা হয়তো পড়েছেন আপনারা অনেকেই, ও না পড়লে থেকে আবার পড়েন, অ্যানিমেল ফার্ম পড়েন। বাংলাদেশকে তো একদম 1984 বানিয়ে দেওয়া হয়েছিল। আপনারা আরেকটা ডাইমেনশনও চিন্তা করেন, যে অবস্থার মধ্যে দিয়ে এই মানে এইটা ক্রোনোলজি গিয়েছে, 16 তারিখ থেকে এভাবে গিয়েছে, আপনারা কি কেউ চিন্তা করেছিলেন এই যে রুমিন ফারহান আপা রাজনীতিবিদ, উনি রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ না, আমি সাংবাদিক, তিনজনের একজনই কি বলতে পারতেন যে এইভাবে শেখ হাসিনার পতন হবে? বিএনপি যে এত রক্ত দিয়েছে, কেউ বলতে পেরেছে পতন হবে? আর বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এভাবে ভূমিকা পালন করবে, কেউ কি চিন্তা করেছিলেন? কেউ তো চিন্তা করেননি, কিন্তু তারা তো অত্যন্ত ম্যাচিউর ভূমিকা পালন করেছে। আমি বলবো ম্যাচিউর। এই পরিস্থিতির মধ্যে পৃথিবীতে এই যে জেনজি যাদেরকে আমরা বলছি, যে এই ছেলেপেলেগুলোকে আমেরিকাতে, ব্রিটেনে আপনার এই যে গাজা বিষয়টা নিয়ে তারা মাঠে নেমেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই বয়সী, সেগুলো কিন্তু তারা করেছে। কিন্তু বাংলাদেশে একমাত্র তারা সফল হয়েছে, এটা একটা উদাহরণ পৃথিবীর। এই উদাহরণটাকে নিয়ে একটু মুক্তির শ্বাস নিতে দেন মানুষকে। এই সমস্ত ঘটনা পাশে ঘটবে, সেগুলো কন্টেইন করতে হবে। আপনারা হয়তো দেখবেন আগামী সপ্তাহ থেকে আস্তে আস্তে আবার পুলিশরা ফেরত আসা শুরু করবে, কিছুটা পেট্রোলিং বাড়বে, নির্দেশনা হবে। আর্মি কোনো নির্দেশনাহীন চলেছে। আপনি সেনাপ্রধান চাইলেই সবকিছু করতে পারেন না, তার আবার নির্দেশনা লাগে। যদি সেটা উনি করতে চাইতেন তাহলে তো মার্শাল ল দিত, তিনি সেটা দেননি। তিনি অত্যন্ত মানে আর্মি খুব সুন্দর করে এইবার মার্শাল ল দেওয়ার সুযোগ থাকার পরেও সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে গেছে, এবং তারা মানে সাংবিধানিকভাবে হোক, অন্তর্বর্তীকালীন সরকারের উপর সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করতে দিয়েছে। আর একটা বড় সুবিধা আমাদের হচ্ছে এইবার, যেটা আপা বলেছেন, আমরা আন্তর্জাতিকভাবে এমন একটি মানে গুরুত্বপূর্ণ লোককে, যোগ্য লোককে, সম্মানিত লোককে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, যে এটা মনে হয় তার সমকক্ষ স্ট্যাচুরে পৃথিবীতে এখন কেউ নেই, এমনকি আমেরিকান প্রেসিডেন্টও হয়তো নন। তিনি চাইলেই আমেরিকান প্রেসিডেন্টকে এখন ফোন করতে পারেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করতে পারেন, IMF-কে ফোন করতে পারেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে ফোন করতে পারেন, মিস্টার মোদিকে ফোন করতে পারেন, সবাইকে ফোন করতে পারেন, সহায়তা চাইতে পারেন। তার স্ট্যাচুরটা ওরকম। সুতরাং তাকে কিছুটা স্পেস দেওয়া তো দরকার। তাকে দিলে তো তার কথাটা তো কেউ শুনবে। ধরেন অন্য কেউকে আনলে সেরকম হয়তো শুনতো না, ওনাকে তো এটা দেয়া হয়েছে। তো এইটুকু আমাদেরকে অন্ততপক্ষে একটু অপেক্ষা করা আমি মনে করি যে একটু দেখা দরকার, এবং সকল রাজনৈতিক দলদেরকে সহায়তা করা দরকার। কিন্তু কারো যদি আবার ওই আকাঙ্ক্ষা থাকে, ওই যে এগুলো রেখে দিয়েছি, এখন একটা অ্যানার্কি তৈরি করি, উনি যেটা বললেন প্রতিবিপ্লব তৈরি করি, এগুলো করতেই পারে। ওই যে রেখে অনেক অস্ত্রশস্ত্র রেখে গেছে, অনেক টাকা পয়সা রেখে গেছে, যে পরিমাণ লুটপাট হয়েছে টাকাগুলো কোথায়? কোথাও না কোথাও তো আছে, কারো কাছে। কয়জন পালিয়ে গেছে, বাকিরা তো পালাতে পারেনি, তারা তো এখানে আছে। তো সেগুলো তো আমাদেরকে বিবেচনায় সবকিছু নিতে হবে। কারণ আমার মনে হয় যে আগামী সপ্তাহটা পর্যন্ত হয়তো আমাদেরকে এরকম করে দেখতে হবে, এবং আমাদের এই বাচ্চা ছেলেরা যে এই বিপ্লবটা তৈরি করে দিয়ে গেছেন, আমরা এখানে সবাই মানে বুড়ো হয়ে গেছি বলতে গেলে, আমার থেকে ওনারা বয়সে বেশি, বাট আমিও বুড়ো হয়ে গেছি। না, রুমিনও কি বুড়ো হয়ে গেছে? না, উনি হন নাই, আপা ছাড়া মাপ চাই, উনি হন নাই। মানে এই জেনজি যারা আছে, এদের উপরে আমাদের হয়তো অনেক কিছু ছেড়ে দেওয়া দরকার। আজকে আমি একটা কথা শুনছিলাম আসার আগে, যখন এই যে ছাত্র আন্দোলনের নেতা দুজনকে উপদেষ্টা বানানো হয়েছে, অনেকে আমার কিছু বন্ধু বান্ধব বলছিলেন, এদের এই সমস্ত বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে সচিবরা কিভাবে স্যার বলবেন, এদেরকে কিভাবে পুলিশ স্যালুট দিবে, অন্যরা স্যালুট দিবে? ওয়াই নট? 1804 সালে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার নাম হচ্ছেন উইলিয়াম পিট দি ইয়াঙ্গার। মাত্র 24 বছর বয়সে উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কয়েকদিন আগে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন ছিলেন, ওনার বয়স কত দেখেন, 30 বছরের মতো। ওবামা যখন প্রেসিডেন্ট হন আমেরিকার, ওনার বয়স ছিল 47। উই ডোন্ট রিকোয়ার 70 বছর 80 বছরের লোক। হ্যাঁ, ডক্টর ইউনূস আছেন, উনি আছেন, কিন্তু এই বাচ্চাগুলোকে শিখাতে হবে। তারা যখন রাষ্ট্রযন্ত্র চালাতে শিখবে,
তারা দেখবে যে কিভাবে প্রশাসনগুলো চালায়, কিভাবে রাষ্ট্রতন্ত্র চালায়, তাদেরকে শিখতে দিন। তাদেরকে স্যার বলতে বা হবে বা কোনো অসুবিধা হওয়ার তো কোনো কথা না। উই মাস্ট স্যালুট দেম। আমরা ব্যর্থ হয়েছি, আমাদের প্রজন্ম ব্যর্থ হয়েছে, মান্না ভাইয়ের প্রজন্ম ব্যর্থ হয়েছে, ওনার প্রজন্ম ব্যর্থ হয়েছে, সবাই ব্যর্থ হয়েছে মুক্তিযুদ্ধের পরে। কেউ বাংলাদেশকে একটা সুশাসন দিতে পারেনি। আপনি কন্টিনিউয়াস নির্বাচন হয়নি এই দেশে। আজকে সকল সমস্যার মূলে হচ্ছে নির্বাচন একটার পর একটা না হওয়া। এই বাচ্চাগুলা 14 সাল থেকে একবারও ভোট দিতে পারেনি। আমার ছেলে মেয়ে দুজন, 27.5 বছর, 25.5 বছর, দুজনের একজনও ভোট দিতে পারেনি কখনো। এই বাচ্চাগুলোর এই ফ্রাস্ট্রেশন থেকে আজকে এটা হয়েছে। ফিরোজ ভাই বলছিলেন যে এরকম একটা মানে একটা বাস্ট হয়েছে বা এরকম একটা কিছু হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, মানে হঠাৎ করেছে। নো, এটাই প্রত্যাশিত ছিল। হয়তো পলিটিক্যালি এটা সফল হয়নি, বাট এভাবে হয়েছে। কন্টিনিউয়াস নির্বাচন না হয়, আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, এবছরের নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে করতো, এই যে পশ্চিমারা গত বছর এত রিকোয়েস্ট করলো বিভিন্ন সাইড দিয়ে, সবাইকে রিকোয়েস্ট করলো যে নির্বাচনটা সুষ্ঠু করো তোমরা, কেন করলো? তারা একটা ইন্ডিকেশন দিয়েছিল যে তোমাদের সমাজটা টিকবে না, যুদ্ধবদ্ধতাটা নষ্ট হয়ে যাবে। কেউ শুনলো না। আওয়ামী লীগ ঘাটতারামি করলো, তেরামি, জেদ। নির্বাচন কমিশন একটা কি ফালতু জিনিস একটা তৈরি করে রেখেছে তারা, দলীয় ক্যাডারবাজের মতো। কেউ শুনলো না। তারা এইভাবে জোর করে নির্বাচনটা করলো, যেখানে মনে 2-3% লোক ভোট দিতে যায়নি। যদি নির্বাচনটা সুষ্ঠু হতো, বিএনপি ক্ষমতায় আসলে আসতো। কিন্তু আজকে তো আওয়ামী লীগ বড় আসন নিয়ে বিরোধী দলের আসনে থাকতো, শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকতো, সম্মানের সাথে থাকতো। কি হলো এখন নির্বাচনটা না করে? নির্বাচন না করলে, গণতন্ত্র না করলে, ওই কথিত উন্নয়ন, যে গণতন্ত্রের আগে উন্নয়ন যে তত্ত্বটা দেওয়া হয়েছে, আজকে সবকিছুর মূলে হচ্ছে ওটা। আমার এই এত বড় আপনার এই যে পদ্মা ব্রিজ, এই উন্নয়নের গল্প, আমার এটা এখন দরকার নেই। আমার এটার উপর দিয়ে যাওয়ার কোনো ইচ্ছাও নেই। আমার মন টানে না। এই মানুষগুলোকে যখন মেনেছে, আই ডোন্ট কেয়ার। ওই টানেল আমার দরকার নেই। আমার আগে দরকার সুশাসন। আমার আগে দরকার এই মানুষগুলো ভোট দিতে পারবে কিনা, বাচ্চাগুলোর কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেটা দেখ। ব্যারিস্টার রুমিন ফারহান, অনেক আবেগঘন বক্তব্য আমরা শুনছিলাম আবরুজ সাংবাদিক, তার কাছ থেকে। আপনার কাছে বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল, আপনি একজন আইনজীবী, আপনার কাছে সেই বিষয়টি নিয়ে আমরা জানতে চাই। বাংলাদেশে এই প্রথম সরকার পতন, তো এর আগে অনেকবারই হয়েছে, এই প্রথম একটা সরকার পতন হলো যেখানে সরকার প্রধান পালিয়ে গেলেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কিন্তু পালায় যান নাই। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তাদের কেউ কিন্তু এর আগের টার্মগুলোতে যখন বিভিন্ন সময় এসছেন গেছেন, পালাতে হয় নাই। শেখ হাসিনাকে পালাতে হয়েছে 5 তারিখে। এটা একটা নিউ ডাইমেনশন। 5 তারিখের আগে 4 বা 3 তারিখ পর্যন্ত আমরা এখানে যারা যারা কথা বলছি আজকে, কেউ কি আমরা কল্পনা করেছিলাম যে ওনাকে এইভাবে পালাতে হবে? আমরা কেউ কল্পনা করি নাই। আপনারা মুচকি মুচকি হেসে এই গত সপ্তাহ প্রশ্ন করেছেন, কি পারলেন না তো কি হবে? একটা কথা বলেছিলাম যে এই ধরনের সরকারের যখন পতন হয়, তাসের ঘরের মতন পড়ে যায়। এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, মজার ব্যাপারটা হচ্ছে আমরা অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট শুরু হলো যেটা অতীতে হয়নি। যেমন শুনছি প্রধান বিচারপতি রিজাইন করতে চায়। এটা কি আমরা শুনেছি আগে কখনো? সরকার এসছে, সরকার গেছে, প্রধান বিচারপতির সাথে ইট হ্যাজ নাথিং টু ডু। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, হাসিনা পালাইছে, প্রধান বিচারপতি বলে আমি রিজাইন করব। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, প্রধান বিচারপতি ছাত্রলীগের 2 নেতা নিয়ে ছবি পোস্ট করেছে। এগুলো বাংলাদেশে হয়নি ভাই কোনোদিন। আপনি জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন, সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টের মধ্যে দেশ ছাড়তে হয়, এটাও হাসিনা সরকার আমাদেরকে দেখিয়েছে। এই কথাগুলো যখন বলার চেষ্টা করেছি আমরা, আমাদের মতন কিছু দুষ্ট লোক তো ছিলই, কয়েকজন তো ছিলই দুষ্ট লোক, আমরা যখন বলার চেষ্টা করেছি, আমাদেরকে থামানোর চেষ্টা হয়েছে। কিভাবে হয়েছে? আপনাদের কাছে ফোন গেছে, অমুক অমুক অমুককে চ্যানেলে ডাকবেন না, আপনারা বাধ্য হয়েছেন আমাদেরকে না ডাকতে। আমাদের কাছে ফোন এসছে, ওই যে কথাটা আবরুজ ভাই বললেন যে আপনার ফ্যামিলি আছে না, আর আমাকে বলা হয়েছে আপনি আছেন না, মানে আমি তো যথেষ্ট সর্বনাশের জন্য, আমার তো আর ফ্যামিলির দরকার নাই। তারপরে সেখানেও যদি না পেরেছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। আছে 6টা মামলা আছে ডিজিটাল সিকিউরিটি একটা আইসিটি একটা, পরেরটা বাকিগুলো ডিজিটাল সিকিউরিটি একটা। হয়েছে তো এগুলো হওয়ার কার ভিতরে এফআইআরটা পড়ে দেখবেন 5 পাতা 6 পাতা জুড়ে এফআইআর, হাসতে হাসতে মরে যাচ্ছে। ওগুলার কোনো কিছুর সাথে আমার কোনো রকম কোনো ইয়ে নাই। যদি বলতো অমুক চ্যানেলে অমুক তারিখে এটা বলেছে, সে কারণে মানে ওটা ভালো ছিল, ওটা সত্য ছিল,
পাতার পর পাতা মিথ্যা মামলা, পাতার পর পাতা মিথ্যা মামলা, এবং একই মামলা ফটোকপি করে নাম বদলায় একটা মামলা থেকে 1000টা মামলা তৈরি করা হয়েছে। এই সরকারের সময় তো, তাই না? এই সরকারের সময় তো আমরা দেখেছি ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে প্রথম আলোর হেডলাইন হয়েছে, কি ব্যাপার, নির্বাচনের আগে আগে সকল বিরোধী দলের নেতাকে কারাগারে ভরো। এই যে জুডিশিয়ারির আলাপ করছেন, জুডিশিয়ারির যদি ন্যূনতম মেরুদণ্ডের মটাও থাকতো, মেরুদণ্ডের একটা মামলাও জামিন ছাড়া যাওয়ার কথা না, সবগুলোর জামিন হওয়ার কথা। এই যে ফিরোজ রশিদ ভাই বললেন গতকাল মানে 5 তারিখের আগের দিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এতিমের টাকা মেরে খেয়েছে, এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস, কিছুই নাই, এখন আর কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস রক্তচোষা, সুদখোর, পদ্মা নদীতে টুপুস করে ফেলে দেব, চুবনি দিয়ে আনবো, এইসব ঠাট্টা তামাশা তো আপনাদের সাংবাদিকদের সামনেই করা হয়েছে না? সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা আজকে দেখলাম খারিজ হয়ে গেছে। তো এই জুডিশিয়ারিকে একটা মকারিতে পরিণত করেছে কে? এই শেখ হাসিনা সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, কে বলল? জুডিশিয়ারি। এটা কি জুডিশিয়ারির কাজ, ফর গড সেক? জুডিশিয়ারি যদি ন্যূনতম লাজ লজ্জা থাকতো বলতো নির্বাহী আদেশ দিয়ে আপনারা বন্ধ করে দেন, দেশ চলছে মার্শাল ল কায়দায়, এর আবার জুডিশিয়ারি কি? নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করে দেন না। ওই জুডিশিয়ারি। জামাতের নিবন্ধন বাতিল হবে, জুডিশিয়ারি। এতদিন পর্যন্ত শুনে আসছি আনটিল 3rd or 4th জুলাই যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে না কেন, যখন সুশীল সমাজ থেকে প্রশ্ন আসছে জামাত নিষিদ্ধ করেন না কেন, করি না কারণ এটা তো জুডিশিয়ারির ব্যাপার। এটা আদতে কোনো কালেও জুডিশিয়ারির ব্যাপার ছিল না, কিন্তু জুডিশিয়ারি কোনোদিন কোনো কথা বলেছে? বলে নাই। আয়না ঘর নিয়ে এত কথা, এত আলোচনা, এতটা এখন যে এত বিস্তৃত, এখন তো ডেইলি স্টারও দেখলাম আজকে ইউটিউবে আয়না ঘরের একেবারে সচিত্র প্রতিবেদন ছাপায় দিছে। এর আগে তো ডেইলি স্টারের সম্পাদক বলতে বাধ্য হয়েছে যে এগুলো আমরা আগেই জানতাম, লিখতে পারি নাই, তাই না? সেই আয়নাঘর নিয়ে ফিসফাস হয়েছে। আমরা ডকুমেন্টারি দেখেছি, বিদেশি চ্যানেল, বিদেশি পত্রিকায় এসছে। একবারও কি জুডিশিয়ারি সুমোটো কোনো রুল ইস্যু করেছে? করে নাই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে বাংলাদেশে অসংখ্য আলোচনা, মানবাধিকার, দেশি এবং বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর অনেক রিপোর্ট আছে। সেই রিপোর্টগুলো ধরে ধরে কোনো একটা থেকে জুডিশিয়ারি কথা বলেছে? আপনি কি জানেন একরামুলের যে অডিও রেকর্ডটা ফাঁস হয়েছিল, একরামুলের অডিও রেকর্ডে খুব পরিষ্কার তাকে কিভাবে এক্সট্রা জুডিশিয়ালি হত্যা করা হয়েছে। আব্বা তুমি কানতেছো যে, সেইটার একটা মামলা পর্যন্ত একরামুলের পরিবার করতে পারে নাই। এই জুডিশিয়ারির থাকা অবস্থায় স্টার্টিং ফ্রম দি অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট এন্ডিং টু দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট, একেবারে টপ টু বটম তাদের অবস্থা দেখেন। মায়ের ডাক বলে একটা সংগঠন প্রতিটা বছর চোখের পানি ফেলছে। ছোট ছোট শিশু দেখেছি কয়েক বছর আগে, তারা এখন কিশোর, তরুণ হয়ে গেছে। একটা দিন জুডিশিয়ারি একটা বার কোনো বেঞ্চ রুল ইস্যু করেছে সুমোটো? কি হচ্ছে? সরকারকে জবাব দেওয়া হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাব দেখ, গুমের ব্যাপারটা কি, তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি, হেফাজতে নির্যাতনের ব্যাপারটা কি, কোথাও করে না। তারা ব্যস্ত ছিল জামিন না দেওয়াতে, বিরোধী দল, বিরোধী মতের মানুষকে জামিন কিভাবে আটকানো যায় সেখানে ব্যস্ত ছিল। সরকার চলে গেছে, আমরা তো বলি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, আমরা কি বলি সরকারের অ্যাটর্নি জেনারেল? অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ। তো সেই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে রিজাইন করতে হয় কেন? কেন করতে হয় সরকার চলে গেলে? বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রিজাইন করতে চায়। বুঝছেন অবস্থা কোথায় গেছে? খোল নলচা পাল্টায় ফেলতে হবে। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, জুডিশিয়ারি বলেন, ইলেকশন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোনটাতে আপনি হাত না দিয়ে আপনি পারবেন? একটা জায়গা নাই যেখানে হাত না দিয়ে আপনি থাকতে পারবেন। আর এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিয়ে আলোচনা হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে দুঃখ, ক্ষোভ, রাগ, জেদ মানুষের ভেতরে অনেক জমা হয়েছে। মানুষ দেখেছে প্রধানমন্ত্রীর গায়ের বাতাস, মানে পাশ দিয়ে গেলে একটা গায়ের বাতাস লাগে না, ওই বাতাস যার গায়ে লেগেছে সে 400 কোটি টাকার মালিক হয়েছে, সে হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। কে বলছে? খোদ প্রধানমন্ত্রী বলছে।
তো তার কথা হলো তাইলে এখন সালমান এফ রহমানের বাড়িটা তো খালি আছে, আমি গিয়ে নিয়ে আসি একটা 6 লাখ টাকার বা 10 লাখ টাকার ব্যাগ, আমি কেন গণভবনে ঢুকে একটা 80,000 টাকার জামদানি নেব না? এই জামদানি কেনার টাকা তো আসলে আমাদের করের টাকা দিয়ে লুট করে কেনা হয়েছে। এই 5 লাখ টাকার ব্যাগ তো আসলে আমার আপনার পকেট কেটে কেনা হয়েছে, তো ওই ব্যাগের উপর তো আমারও হক আছে, ওই জামদানি শাড়ির উপর আমারও হক আছে। শুরু হয়েছে লুট, একে তো গেল ক্ষোভ, 2 হচ্ছে প্রতি বিপ্লব, যেটা আমি একেবারেই শতভাগ বিশ্বাস করি এই কারণেই যে এই যে লুটের যেই ঘটনাগুলো ঘটছে, ইনসিডেন্টগুলো যেগুলো ঘটছে, বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা। অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল। হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে। মানে ভাই, বাংলাদেশে কি হবে এটা তো তোমরা কোনো কালেই ভাবো নাই। অ্যাটলিস্ট নিজের নেতা কর্মী ল্যাসপেন্সারদের কথা তো চিন্তা করতা, সেটাও তো তারা করে নাই। কাজী ফিরোজ রশিদ, বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ, আপনি এই বিষয়ে কথা বলছিলেন, জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা একটু জানতে চাই। সরকারকে আনতে হবে। সরকার যদি মনে করে যে সব কিছু আমার আজ্ঞাবহ চাকরের মতন থাকবে, আমি যখন যা আইনমন্ত্রীকে দিয়ে, একজন আইনমন্ত্রী আমাদের ছিলেন, সমস্ত বেআইনি কাজ করে গেছেন। একজন আইনমন্ত্রী, উনি একটা ব্যাংক নিলেন, ব্যাংকের আবার চেয়ারম্যান হলেন ওনার একজন জুনিয়র, আমি নাম বলতে চাই না, খুব লজ্জার এই সমস্ত ব্যাপার, আমি বলতেই চাই না টেলিভিশনে। তার আবার একটা টেলিভিশন আছে, এমন কোনো মন্ত্রী নেই যার এখানে টেলিভিশন আপনাদের এই রেখে যায়নি। এটা কিসের লক্ষণ? ওই যে 21-এর টেলিভিশন বন্ধ হইল কেন? হাত বদল হয়ে গেল রাতারাতি। তারা বোধহয় ভুল করে তারিক জির একটা বক্তৃতা প্রচার করেছিল, সেই জন্য তাকে টেলিভিশনে ছেড়ে দিতে হলো, জীবনটা নিয়ে পালাই চলে যেতে হলো। তো এইভাবে যখন হয় অন্য আচরণ, তখন মানুষের কিছু বলার থাকে না। আলটিমেটলি কী হলো, ভূমিকম্প যেমন এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে, কিছু আজ করতেও পারে না, নামার সময় পায় না, হুড়ুর করে নামতে গেলে কিছু কিছু মারা যায়। ঠিক এইখানে একটা ভূমিকম্প হয়ে গেল, একদম ভূমিকম্পের মতন ধাপাস করে সব ধ্বংস হয়ে গেল এক মুহূর্তে। হঠাৎ করে খবর আসলো উনি এখনই চলে যাচ্ছেন, শুরু হইলো তখন মানুষের যে এই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, সামনে পাইল কাকে? পুলিশকে। ধরো পুলিশ ডিমোরালাইজড হয়ে গেল, তারা একদমই হয়ে পড়লো, তাদেরকে ধরে দেখেন তারপরে নিঃসঙ্গভাবে থানা টানা। আমরা এগুলো চাই না, এই পুলিশ তো আমাদের সন্তান। এই পুলিশে 71 সালে মুক্তিযুদ্ধে আমাদের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তাদেরকে একদম শেষ করে কেন? তাদেরকে সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল কিছু পুলিশ অফিসার, এবং তারাই তাদেরকে করছিল, কমান্ড করছিল যে তোমরা যেভাবে পারো এই ছাত্র আন্দোলনকে দমন করতে পারবো। এমনকি 3 বাহিনীর প্রধান যখন মাননীয় প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনার সাথে দেখা করতে গেলেন, তখন উনি তখন বললেন যে এই যে আমার আইজিপি যা পারলো তুমি তো পারলা না, তোমাকে তো আমরা প্রমোশন দিচ্ছিলাম। আমরা পত্রিকায় পড়লাম, জানি না কি হয়েছে ভিতরে, বিবিসিতে এসছে এখন পর্যন্ত, সব একটু পরে জানা যাবে। এইভাবে এর সাথে পতন ঘটলো, একটা বিপ্লব। এত বিপ্লব তো অনেকবার হয়েছে, আমাদের ছাত্ররা অনেকবার রক্ত দিচ্ছে, 52 দেশে রক্ত দিচ্ছে, 62 শিক্ষা আন্দোলন করছে, 69 গণ অভ্যুত্থান হয়েছে, 71 ছাত্র যুদ্ধ করছে, 90তে আমাদের মধ্যে একটা বড় গণ অভ্যুত্থান হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পরে এরশাদ সাহেব কিন্তু দেশ থেকে পালা নেই, ব্রিগেডিয়ার সাকাত সাহেব আছেন, এখন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন। ওনারা বলেছিলেন স্যার আপনার জন্য প্লেন রেডি আছে, আমি সৌদি আরব যেতে পারেন। সৌদি বাদশাহ বলছিলেন যে আমার এখানে চলে আসো। তাকে অনেকগুলো মিডল ইস্ট কান্ট্রি তাকে অফার করছিল তুমি আমাদের হবা, গেস্ট হবা। সে প্রথমে নো, আমি এই দেশে থাকবো। একজন মন্ত্রীকে বলতে পারবেন সেদিনের স্বৈরাচারের একজন মন্ত্রী কিন্তু কোনো প্লেনে উঠতে যায় নাই। এখন দেখলাম কি আফগানিস্তানে যে বিপ্লব ঘটাইল তালেবানরা, প্লেনে ওঠার জন্য হিরিং, কেউ উঠতে পারে না, দেখে হয়েছে কিনা প্লেনের পাখার নিচে বসে হয়েছে। এইখানে মন্ত্রী ওইভাবে কেউ চাঁদের মুড়ি দিয়া, কেউ মাস্ক পরে, কেউ বোরখা পরে, এই ধরা পড়তেছে 2-1 কেউ ধরা পড়ে এসে কোথায় ওই বর্ডারে যাইয়া তাদের ফ্রোদ দেয়। ফ্রোদ দিয়ে কোথায় রাখছে কি রাখছে পুলিশ তো নাই, আমরা জানি না, কিন্তু ফ্রোদ আসতেছে এই খবরটা আমরা পাই। আজকে যেটা রুবিন ফারানা বলেছেন আমি একমত,
যে এত কিছু হয়েছে, আমরা বেশি দূর যাব না, 90-এর গণঅভ্যুত্থানের পর তো এইটা হইলো, এর মধ্যে কোনো গণঅভ্যুত্থান হয় নাই। তখন কিন্তু কোনো দেখি নাই যে কোনো একটা থানা লুট হয়েছে, কোনো একটা বাড়ি লুট হয়েছে, কোনো বিচারপতিরা বলছে আমরা চাকরি করবো না, আমাদের আল্লাহ রাস্তায় জীবনটা ভিক্ষা দেন, এই এবং কারো বাড়িতে লুট হয় নাই, তাদেরকে সবাই পাহাড়ে দেখছে, কোনো পুলিশ স্টেশনে কেউ যায় নাই। এইবার দেখলাম এই প্রথম যে বিপ্লবের পরে সব থেকে বেশি টার্গেট হলো বিচারালয় এবং থানা, যারা আমাদের প্রোটেকশন দেবে। একটা হলো আইনের প্রোটেকশন, আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলার প্রোটেকশন। এই দুটির উপরে মানুষের খুব সবচেয়ে বেশি লক্ষ্য করেন, কিন্তু এগুলো লক্ষ্য করার ব্যাপার। কেন থানা তো আমাদের প্রোটেকশন দেয়, ফোন করলে ভাই আপনি এখনই আসেন, এই আমাদের পাড়া ডাকাতি হচ্ছে, থানা দৌড়ে আসবে, এই তো পুলিশ জনগণের বন্ধু। তারা হয়ে গেছে জনগণের সত্যতা পর্যন্ত হইল। বিচারালয় দৌড়ে যাবো যে আমি এই বিচার পাইনি, আপনার কাছে আইসি, আমি প্রোটেকশন দেবো। রাষ্ট্র নির্বাহী বিভাগ যদি তোমার প্রতি অন্যায় বিচার করে, সেই প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার, উন্নতা করে নেই। এই জন্য দেখলাম যে বিচারপতিদের বাড়িও লুট হইল। তার একদিন আগে 5 জন বিচারপতি গাড়িতে আঘাত করলো ছাত্ররা বা জনতা, রাগের বহিঃপ্রকাশ সেটা। তারপরে বিচারপতিদের বাড়িতে অবাধ লুটপাট হইলো, তাও দেখলাম। কি নেছে না নেছে, কি পাইছে তা আমরা জানি না, কিন্তু হয়েছে এটা জানি। হয়তো ভালো কিছু জিনিস পাইছে, জনগণ না পাই, ঢোকে না, পাবলিক ঢোকে না। তারপর শুনলাম যে কিছু কিছু মন্ত্রী বাড়িতে টাকা পাইছে 15 টাকা, কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি। এইটা যদি না পড়ে পাবলিক বুঝতে পারে নাই, এখন দিস তো না পড়ে যদি এমনি পাইতো, ওটাও জনগণের কাছে গেলে ভালো হতো। ব্যাংকের অবস্থা কি, আর্থিক অবস্থা এমন একটা পর্যায়ে রেখে গেছে যে আজকে ব্যাংকে 1 লক্ষ টাকার বেশি করে চেক রিজার্ভ হয়ে যাচ্ছে, দিতে পারতেছে না। টাকা নিতে আমরা বহুবার বলছি, এই শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। ব্যাংক থেকে ব্যাংকিং সেক্টর যারা আছে, তারা কিন্তু সমস্ত ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে ডলার করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। সব জানা ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশের শেষ মুহূর্তে কি দেখলাম, বড় একটি জলসা করে ডাকা হইল সমস্ত বড় বড় ব্যবসায়ীদের। সেখানে ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি, এত বড় দাড়ি, সুফি সম্রাট নজরুল ইসলাম সাহেব গেলেন, বিরাট মাথায় টুপি। তারপর আরও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের, এমন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নাই যারা না গেছেন। প্রধানমন্ত্রীকে বললো যে আপনার জীবনে এবং মরণে আপনার সাথে একদম মরণে বড় থাকবে। এই ভূমিকম্পের পরে তার উল্টা কথা বলতেছে, এখন তার আগে তো চলে গেছে, আরে ভাই আগে কাটছে। আপনি খবর নিয়ে দেখেন, আপনি সাংবাদিক, কালকে দেখেন যে নজরুল ইসলাম কবে গেছে, বা এই যে যারা সেদিকে বড় বড় কথা গেছে কে কবে পালাইছে। কারণ তো ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আমরা তো এইগুলো আজ করতে পারি না। এর সবাই চলে গেছে। তারপরে তো আমাদের তো ওই দিকে লোক, কিন্তু আমি প্রথম কিন্তু নজরে আনছি, টেলিভিশন বলছি, পত্রিকা বলছি, এবং প্রেস কনফারেন্সকে বললাম যে আগে আমাদের এয়ারপোর্টগুলো করেন, জানি একজন লোক ওই টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে না পারে। তারা প্রধানমন্ত্রীর সাথে থাকবেন, প্রধানমন্ত্রী পালানোর আগেই তারা পালিয়ে গেলেন। তাহলে আপনি এত এই লোকগুলো আমরা বারবার বলছি যে আপনার পাশে যারা এখন খাটছে, আপনার কাছে ব্যাংক বিমা নিয়ে যে দেশটাকে লুটপাট করতেছে, তাদেরকে বিশ্বাস করেন না। একদিন কিন্তু এরা এখান থেকে বেইমানি করে চলে যাবে। এরা বিশ্ব বেইমান সব চলে গেছে। আমাদের তো এক্সপিরিয়েন্স ছিল, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বিপদ বললে কেউ থাকে না। জি মহোদয় রহমান, অর্থনৈতিক বিষয়ে আপনার কাছে জানতে চাই, অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণে আনা এবং সংকট মোকাবেলায় আপনার মানে পরামর্শটা একটু জানতে চাই। আবারও অনেক বড় প্রশ্ন করে ফেললেন আমাকে। মানে কেন বলছি যে এখন ধরেন আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুব বিচলিত, বা অন্যান্য সমস্যা নিয়ে বিচলিত। ইকোনমিক্সের ব্যাপারটা এরকম যে এইটা তো আপনার 2+2 4 করতে হবে, এখানে অন্য কোনো হিসাব টিসাব চলবে না। ওই ব্যাপারে যতখানি বুঝি সেটা বলবো, কিন্তু তার আমি দুটো পয়েন্ট একটু বলি। এই যে ধরেন আমরা কিন্তু মাঝে মাঝে, আমি অনেককেই বলতে শুনছি আমরা ব্যর্থ হয়েছি, সফল হয়েছে ছাত্ররা। মানে বিষয়টা হলো কি, 15 বছর ধরে আমরা বলতে যাদেরকে বোঝানো হচ্ছে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু নিরন্তর সংগ্রাম করেছে, জীবন তারাও কম দেয়নি, জেল কম খাটেনি। তারাই এই সমস্ত সরকারি যে সমস্ত নির্যাতন,
যত বাড়াবাড়ি সব কিছু এক্সপোজ করেছে। মানুষের মধ্যে যে বিক্ষোভের বহিঃপ্রকাশটা আমরা জুলাইয়ে দেখলাম, সেগুলো কিন্তু একদিনে এক মাসে হয়নি, এই 15 বছর ধরে দেখেছে, অন্যরা ধরিয়ে দিয়েছে, সেই কারণে বিস্ফোরণটা হয়েছে। মানে ধরেন বেগম জিয়া এখন এক কলমের খোঁচায় তার সাদা সব হয়ে গেল, কিন্তু কীরকম কষ্টটা পেয়েছেন তিনি, এবং এখন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। মানুষ দেখেছে না, তার প্রতি একটা সিম্প্যাথি হয়েছে, দেখেছে যে কিন্তু তার প্রতিপক্ষ যিনি, তার মধ্যে কোনো দয়া মায়ের জায়গা নেই, অতএব তার প্রতি কোনো ভালোবাসা শ্রদ্ধা ওটা শেষ হয়ে গেছে। এরকম করে এই লড়াইটা করতে করতে এইটা আমি মানি যে এই লড়াইকে তার যৌক্তিক পরিণতিতে বা বলেন যে তার যথাযোগ্য অভিধায় আমরা নিতে পারি, মানে বিজয়ের দরজা আমরা খুলতে পারিনি, সেইটা এই শিক্ষার্থীরা খুলেছে। অবশ্যই সর্বপ্রকারই তাদেরকে আপনার অভিবাদন জানানো উচিত, সেটা আমার জাতি জানিয়েছে, সেটা ইয়ে করে না। কিন্তু ওইটা বলতে বাকি যে জনগণের সংগ্রাম, সেই জনগণের সংগ্রামকে আবার ছোটো করে দেখবার ব্যাপার নেই। এটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানে আমরা জিতেছি। আরেকটা কথা আমি বলি, এটা ঠিক সবাই বলছেন 2 দিন আগেও কি বুঝতে পেরেছিলেন না? ওরকম করে কেউ বুঝতে পারে নাকি? শেখ হাসিনা নিজেই বলেছে, আমি তো নিজেই বুঝি না যে এটা এরকম হবে। উনি যদি বুঝতো তাহলে মানে জোর করে কেউ কাটা খাই নুনের ছিটে দেয় নাকি? হ্যাঁ, রাত চায় না, বাদ দিয়ে দিলাম কোটা, মানে ফাইজলামি একটা করলেন। আবার 2 জন মুক্তিযোদ্ধার সন্তান গিয়ে বলল, তো তাদের বললো যাও কোর্টে গিয়ে মামলা করো, ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী স্যাংশন দিলেন, দুটোই ছেলে খেলার মতো হয়েছে না? এটা যদি না হতো তাহলে ইস্যুটা কি এরকম করে তৈরি হতো? কীভাবে হতো আমরা জানি না। এইভাবেই কি আন্দোলন আসতে পারতো আমরা জানি না। সো অনেকগুলো হয় যে সার্কামস্ট্যান্সিয়ালি একটা জিনিস তৈরি হয়ে যায়, অবজেক্টিভলি তৈরি হয়ে যায়, আপনি সাবজেক্টিভলি সেটাকে মোকাবেলা করেন। মানে ঘটনা একটা অবিস্মরণীয় এই অর্থে যে এই কিশোর তরুণরা যে লড়াইটা করেছে, সেটা 15 বছরে আমরা রাজনৈতিক দলগুলো কোনোদিনও সরকারের মুখোমুখি হয়নি। তো মানে সরকার বলেছে এইখানে সভা করতে পারবে না, আমি করিনি, আমি পারমিশন চেয়েছি দেয়নি, কিন্তু এরা কোনো পারমিশনের ধার আমি করব, রাস্তা আমার, সভা আমার, করবার অধিকার আমি করছি। এই যে বাজি ধরে লড়াইটা করছে, সেই জন্য তারা জিতেছে। এবং সেইখানে আমাদের একটা কথা ভাবা উচিত, পার্টিকুলারলি হয়তো আরও 2-3টে উদাহরণ আমি বলতে বলতে একটা জিনিস বলি। তাদের এই যে ঢাকা মার্চ, সেটা ছিল 6 তারিখে, হঠাৎ করে 5 তারিখে হলো কেন? এবং দেখেন 5 তারিখে ঘটনা ঘটে গেল। মানে এটা আমার কাছে মনে হয় যে অক্টোবর বিপ্লবের মতো হচ্ছে। লেনিন বলছেন 8 তারিখ বেশি দেরি হয়ে যায়, 8ই নভেম্বর, 6ই নভেম্বর একটু বেশি আর্লি হয়ে যায়, আমাদের অভ্যুত্থান করতে হলে 7 তারিখেই অভ্যুত্থান করতে হবে। উনি তো মানে লুকিয়েছিলেন স্মললি ফোর্টে, ওখান থেকে বেরিয়ে আসলেন টু দি কমান্ড অফ দি আর্ম ফোর্সেস অ্যান্ড ওই যে মানে সেনাবাহিনী যেগুলো সীমান্ত থেকে ফিরেছে, তখন তো ওয়ার্ল্ড চলছে, শ্রমিকরা রাস্তায়, তারপরে অভ্যুত্থান করলেন। এইখানেও আমার কাছে এরকম একটা ম্যাজিক্যাল ব্যাপার মনে হলো যে ওরা বলল যে না আপনারা আসেন, মাত্র একটা রাত, এর মধ্যে ঢাকা মার্চ মানে রাজনৈতিক দলগুলো দিতেই পারতো না কোনোদিন, কিন্তু ওরা দিল এবং সেটা বাস্তব। আমি আবার বলি, এই যে মানুষ রাতারাতি নাকি কয়েক লাখ প্রবেশ করেছে ঢাকার মধ্যে, পরদিন সকাল থেকে তো শুরু করেছে, গাজীপুর থেকে হেঁটে আসছে, এটাই এতদিনের পুঞ্জীভূত যে আক্রোশ তারা মনে করছে দিস টাইম অর নেভার। অতএব সেইভাবে তারা লড়াই করেছে। এইটা করবার পরে আপনি যেটা আসছেন ওটা আমি কম কথার মধ্যে বলি, আমি এই একটা জায়গাতে বিশেষ করে ডক্টর ইউনূসের উপর খুবই হোপফুল। আমি কোনো সময় যে ডক্টর ইউনূসের শিক্ষা, আমি কোনো ছাত্র ছিলাম তো, সম্বর্ধনা দিদি তোর বছর কোনো সম্বর্ধনা আমি যাবো না। কেন যাবেন না স্যার? সম্বর্ধনায় গেলেই খালি প্রশংসা করে, আমার যে ভুল ত্রুটি থাকে সেটা তো কেউ বলবে না, খালি প্রশংসা আমি শুনতে চাই না, সম্বর্ধনায় যাবো না। তো ওই অর্থে আমি বলি যে উনি নিশ্চয়ই মানে তার স্ট্রেচারটা মাপার মতো, আমাদের দেশে তো ওই আন্তর্জাতিক জায়গায় তৈরি ওই একটা সেম লেভেল অথবা সবার উপরে আছেন, কিন্তু এই জায়গাতে বাংলাদেশের এই ক্রাইসিস ম্যানেজমেন্টে ওনার কোনো বিকল্প নাই সম্ভবত। বিকজ মানে উনি একমাত্র মানুষ যাকে বিশ্বাস করে যদি চান, তাহলে বাংলাদেশের রিজার্ভের যে ডিপ্লিটেড কন্ডিশন, একেবারে শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা, এইটা হয়তো উনি কারো কাছে চাইলে, কারো কাছে বোঝালে, এবং উনি একটা পরিকল্পনাও দিতে পারবে যে এইভাবে আমার এটাকে পে ব্যাক করতে পারি, উনি এইটা হয়তো আনতে পারেন। বড় ক্রাইসিস আমার কাছে মনে হয় প্রথম বড় ক্রাইসিসটা হচ্ছে আপনার রিজার্ভ। আমাদের কাছে এখন আসছে না, কারণ গোলাগুলি রক্তদান এগুলোর মধ্যে খেয়াল করতে পারছি না, কিন্তু 15-20 দিন পরে গ্যাসই থাকবে না হয়তো, বিকজ গ্যাসের পেমেন্ট তো দিতে পারিনি, ওরা গ্যাসের টাকা চাইছে, আমার কাছে টাকা নেই, ওরা বলবে বন্ধ করে দিলাম, তো সবই বন্ধ হয়ে যাবে। তো এই সমস্ত ক্রাইসিসগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডক্টর ইজ ইউনিক। আমি মনে করি সেইভাবেই অর্থনীতির সামগ্রিক বিষয়টা ধরবেন এবং
এই দ্রব্যমূল্য বললেন, যা বললেন, সামগ্রিকভাবে এই অর্থনৈতিক সংকটের সমাধানের জন্য উনি একটা পজিটিভ জায়গায় আসতে পারবেন, যেটা অন্য কেউ ব্যাচ করতে পারবে না। যে আবারও একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া, এই যে মানে যে সংকটগুলো আমরা দেখছি আসলে এগুলি কাটিয়ে ওঠা। আগে বলে নিই যে রুমিন ফারহানা আপা যেটা বলছিলেন যে আওয়ামী লীগের কেউ কেউ মানে এদেরকে আমরা বলি চুপা হুয়া এখন সুর তুলছেন যে আগে তো ভালো ছিলাম। 5 তারিখে পদত্যাগের আগের 1 সেকেন্ড আগের মুহূর্ত থেকে বাংলাদেশে কি ছিল কেউ কথা বলতে পারতো? একদম। গুলি চলছিল, গুলিগুলো কি আকাশ থেকে পড়ছিল? আপনার ডিএসএল আকাশ থেকে পড়ছে, না না ওটা অন্য বিষয়। পড়েছিল এই র্যাবের হেলিকপ্টার দিয়ে মানে বাচ্চাদেরকে গুলি করে কি আগে মারা হয়নি? তার আগে নির্বাচন কি অবৈধভাবে করা হয়নি? তার আগে আপনার গত বছর এই 28 অক্টোবর বিএনপির জনসমাবেশের ওইখান থেকে বর্বরচিত কায়দায় ভেঙে তারপরে সমস্ত নেতাকর্মীদেরকে জেলে ঢুকানো হয়নি? এগুলো কি খুব ভালো জিনিস? ইলিয়াস আলীকে হত্যা করা ভালো জিনিস? আয়নাঘর বানানো ভালো জিনিস? একটা মুখের কথা বলে দিচ্ছেন 2 দিনের মধ্যে, খুব খুশি। আমার এই মোবাইলের মধ্যে স্ক্রিনশট নিয়ে আছে ওরা কি কথা বলছিল গণহত্যার সময়। আওয়ামী লীগপন্থী আমি একজন সাংবাদিক, কোনো সাংবাদিক কখনো গণহত্যার পক্ষ নিতে পারে না। আপনিও সাংবাদিক। আমি আমার পরিচিত কয়েকজন সাংবাদিককে দেখেছি তারা ফেসবুকে পোস্ট দিয়েছে তিয়ানানমেন স্কোয়ারে 1989 সালে যেভাবে 10,000 ছাত্রকে হত্যা করেছিল, এই রাজাকারের বাচ্চাদের সেভাবে হত্যা করো। থিঙ্ক অ্যাবাউট ইট। এগুলো ওই আগে কি এটা ভালো থাকার লক্ষণ? না, তারা নাই তো। না না, ওরা যে বলছে এখন 2-1টা ঘটনার থেকে কি এমন হয়েছে? জয় বলছে আর কোথায় বলতে সাহস পায়। বাংলাদেশ লিবিয়াতে ধরেন যে ঘটনাটা ঘটেছিল আরব বসন্তের পরে, লিবিয়া কি অনেকটা লিবিয়ার সেনাবাহিনী ছাড়াবাড়া হয়ে গেছে না? লিবিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে না? কয়েকটা ভাগ হয়ে গেছে না? সিরিয়ার দিকে দেখেন হয়েছে না? হয়েছে তো। কিন্তু বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সেটা এখনো হয়নি। আমরা আমাদের যে কোনো কারণে আমাদের সশস্ত্র বাহিনী ডিসইন্টিগ্রেট করেনি, ক্রেডিট গোস টু দেম, করেনি। তারা আমাদেরকে শেষ মুহূর্তে এসে টেনে এটাকে আমাদের ডুবন্ত নৌকাটাকে রক্ষা করেছেন। এই যে কথাগুলো যারা বলছেন এখন 2-1টা ঘটনা নিয়ে, আগে তো ভালো ছিলাম, তাইলে আইয়ুব খানের আমলে মুক্তিযুদ্ধের পরের সময় থেকে আমরা ভালো ছিলাম? তখন জিডিপি গ্রোথ ছিল 12%। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাহলে কি আপনারা বাংলাদেশ চান নাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি 72 সালে 16 ডিসেম্বর, 71 সালে 16 ডিসেম্বরের পরে কি আপনার খাদ্যাভাব দেখা দেয়নি? আপনার রিজার্ভে টান পড়েনি? সবকিছু পড়েনি? আর এগুলো একদিনে হয়? কোনোটার সাথে এগুলো তুলনা করা হলো এদের এই সমস্ত মানবতা বিরোধী অপরাধকে আড়াল করা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন আমাদেরকে মানবতাবাদী হতে হবে। মানবতা বিরোধী কোনো কাজ যেন আর ভবিষ্যতে না হয়। যারাই ক্ষমতায় আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র এবং মানবাধিকার এবং মুক্ত চিন্তা এগুলা যেন থাকে। সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের আন্দোলনের। মিস্টার রুমিন ফারহানা, আন্দোলনটিকে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে এটি হয়ে দাঁড়ালো বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ ক্ষেত্রটি হয়ে গেল অনেকখানি বিস্তৃত। বৈষম্য এমনভাবে করা হয়েছে, বিভাজন এমনভাবে করা হয়েছে, এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের জাতির সবচেয়ে গর্বের যে ইতিহাস মুক্তিযুদ্ধ, সেটিকে ব্যবহার করা হয়েছে বিভাজন তৈরিতে। এবং আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার শাবক, মানে যাচ্ছে তাই ভাষা ব্যবহার করে, যেই আপনার সঙ্গে মতের মিল হবে না, যখনই আপনি আপনার অধিকারের ব্যাপারে কথা বলবেন, যখনই আপনি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, যখনই আপনি একটা পলিটিক্যাল ফিল্ড তৈরি করতে চাইবেন, তখনই এই শব্দগুলো ব্যবহার করে আপনাকে কর্নার্ড করা হবে। এই স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ, একটা বিরাট জনগোষ্ঠী, নিজেকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য হয়েছে গত কয়েক বছর। এবং এই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন কেবলমাত্র ভোট দিতে না পারার জন্য নয়, সর্ব অর্থে। একজনের পিয়নের হাতে থাকবে 400 কোটি টাকা, আর আরেকজন সৎ অফিসার বা সৎ কর্মকর্তা যিনি, তার মাসের শেষে হাতে 400 টাকাও থাকবে না। এই যে তীব্র বৈষম্য, এবং এই বৈষম্য কেবল বেড়েই গেছে। আমরা দেখেছি এক একটা সেক্টর ধরে ধরে লুট করা হয়েছে। ফর এক্সাম্পল, বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়েছে সামিট গ্রুপকে। আমরা দেখেছি ব্যাংকিং সেক্টর এসালম গ্রুপকে। এক একটা সেক্টর ধরে 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 এক একটা গোষ্ঠীকে লুট করতে দেওয়া হয়েছে। এবং যেই 22 পরিবারের বিরুদ্ধে আওয়াজের কথা শোনা যায় পাকিস্তান আমলে হয়েছিল, সেই 22 পরিবারের বদলে এখন হয়তো 20 পরিবার, 15 পরিবার বা 30 পরিবার, যারা যারা রানিমার প্রিয় যেই পরিবার, এক একজনের হাতে এক একটা সেক্টর তুলে দিয়ে
ধ্বংস করা হচ্ছে। এখন কথা হচ্ছে এই ধ্বংসের ভেতর থেকে নির্মাণ হতে কত সময় লাগবে, কারা নির্মাণ করবে, সেই জন্য আমাদের যথেষ্ট সেই মানে রাস্তাটা তৈরির মতন যথেষ্ট প্রুডেন্ট পারসন আছে কিনা ইত্যাদি ইত্যাদি সময় বলবে, সময় বলে দেবে নিশ্চয়ই। মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার রবিন ফারহানা, কাজী ফিরোজ রশিদ এবং আবু রুশ, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই আশাবাদ দিয়ে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এবং যারা দায়িত্ব নিয়েছেন সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মানবাধিকার, আইনের শাসন সহ যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলতে চেয়েও হয়তো পুরোপুরি বলতে পারিনি, সেই বিষয়টা আমরাও বলতে পারবো নিশ্চয়ই। সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।